গো, ঘুমোবে না? হ্যাঁ, এত রাত অব্দি জেগে জেগে কি এত চিন্তা করছো বলো তো? না কিছু না। এতদিন তুমি আমায় বলতে যে শ্রেয়ার উপর সমস্ত সংসারের দায় দায়িত্ব ছেড়ে দিয়ে আমি নিশ্চিন্ত হয়েছি। তা এখন তো তোমার নিশ্চিন্ত হবার দিন। তোমার ছেলে আর ছেলের বউ তোমার ব্যবসার সমস্ত সমস্যা সামলানোর দায়িত্ব নিয়েছে, সমস্যা মিটিয়েও দিচ্ছে। এবার একটু ছুটি নাও না, একটু নিজের শরীরটার দিকে তাকাও না একবার। কি বললে? নিশ্চিন্ত? শোনো বিথি, রুদ্রনাথ মিত্র 2 টাকার কেরানি নয়। আমার বিজনেস, স্ট্যাটাস, সামাজিক মান সম্মান, প্রতিপত্তি এসব নিয়ে চিন্তার কি শেষ আছে? যাও 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 যাও, ঘুমিয়ে পড়ে যাও। কিন্তু মানুষের ব্যক্তিগত সুখ শান্তির ওপরেও কি কিছু আছে? আর তাছাড়া দেখো, কোনো না কোনো সময় তো কারোর উপর নির্ভর করতেই হয়, দায়িত্বও ছাড়তে হয়। আমি তো বলবো তুমি খুব ভাগ্যবান। তোমার ব্যবসা সামলাচ্ছে তোমার ছেলে, তোমার জামাই, তোমার অমন বুদ্ধিমতী একটা ছেলের বউ রয়েছে। এসব বুকিশ কথা না শুনতে খুব ভালো লাগে, কিন্তু প্র্যাকটিক্যালি এগুলোর কোনো দাম নেই। না না, ওই নীলকে আমি মোটেই ভরসা করি না। রূপম, শ্রেয়া, ওরা এতটাই ছেলে মানুষ, ওদের ওপরে কি দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্তে বসে থাকবো বলতে পারো? না, আমি তা বলছি না। আমি আমি তো শুধু বলছিলাম যে তুমি বাজে কথা না বলে যাও, শুয়ে পড়ে দিয়ে যাও। আমার কতগুলো জরুরি মেল করার আছে। আমার ঘুম নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। মানুষটার এরকম টেম্পার লুজ করতে ইদানিং দেখিনি তো। কোনো সমস্যা? যাক, এই সময় জিজ্ঞেস করাটা ঠিক হবে না। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও। শ্রেয়া, তুমি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, অফিসে যাব। অফিস? সকালবেলা রূপম তো নীলকে নিয়ে অফিসেই বেরোলো। তাহলে তুমি অফিসে যাচ্ছ কোনো দরকার? কোম্পানির লেবারদের সঙ্গে মিটিংয়ে বসা, সাবস্ট্যান্ডার্ড লোকদের সঙ্গে কথা বলা। ডোন্ট ইউ থিঙ্ক এবারের বউ হয়ে তোমার ডিগনিটি নষ্ট হবে? আর তাছাড়া তুমি কেন ঝামেলায় জড়াচ্ছ? অফিসের এই গন্ডগোলের মধ্যে তুমি নিজেকে কেন ইনভলভ করছো? এই প্রশ্নের উত্তরটা আমি আপনাকে দুরকমভাবে দিতে পারি। প্রথমত, কিছু মানুষ আছে যারা নিজেদের জীবনে কোনো ইভেন্ট ছাড়া বাঁচতে পারে না। কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই সব কিছুর মধ্যে তারা না খুব নাক গলাতে চায়, মানে সেটাকে নিজেদের অধিকার বলে মনে করে। এবার আপনার যদি মনে হয় যে আমি সেই গোত্রের মানুষ, তাহলে আপনাকে বুঝিয়ে কোনো লাভ নেই, মানে আপনাকে বোঝানোর কোনো প্রয়োজন বোধ আমি করি না যে আমি নিজেকে এই ব্যাপারে কেন জড়াচ্ছি। কিন্তু আপনার যদি মনে হয় যে আমি সেই গোত্রের মানুষ নই, আমার নিজস্ব কোনো দৃষ্টিভঙ্গি আছে, তাহলে আমি বলবো নিজের পরিবারের ভালোর জন্য আমি নিজেকে এই ব্যাপারে জড়াচ্ছি।
ইউ আর টু ক্লেভার শ্রেয়া। তুমি যা মেন করছো আমি বুঝতে পেরেছি। পরিবারের ভালোর জন্য বললে না? পরিবারের প্রত্যেকটি মেম্বার কিন্তু তোমার প্রতি যথেষ্ট অসন্তুষ্ট। কেন? কারোর ভালো কিছু করলে কেউ অসন্তুষ্ট হয় বুঝি? ও, ওটা ডিপেন্ড করে। তুমি যদি আগ বাড়িয়ে কখনো কারো ভালো চাও তাহলে আমি বলবো অনধিকার চর্চা। তাই এই বাড়ির বউ হিসেবে বনেদি পরিবার কিছু নিয়ম কানুন আছে জানো। তুমি তোমার শ্বশুরের সঙ্গে পরামর্শ করে, শাশুড়ির সঙ্গে পরামর্শ করে অফিসের কাজে ইনভলভ হলে পারতে। কাকিমা দেখুন, এই কদিনে আমি মা অথবা বাবাকে একটু হলেও কিন্তু চিনেছি। তারা কিসে অসন্তুষ্ট হবেন, কিসে অসন্তুষ্ট হবেন না, সেটা কিন্তু অল্প হলেও আমি বুঝি। তাছাড়া গতকাল তো আমি বাবার সামনেই এই কথাগুলো বললাম। তখন কি আপনার একবারও মনে হয়েছে যে বাবা কোনোভাবে আমার ওপর অসন্তুষ্ট? আসলে কি প্রবলেম জানো, তোমাদের এই জেনারেশনটা কিছু বুঝতে চায় না। অ্যাকচুয়ালি তোমাকে মনে রাখতে হবে শ্রেয়া, তুমি এবাড়ির মেয়ে নও, এবাড়ির বউ। তাদের মনে যদি কিছু থাকে তোমাকে কি করে খুলে বলবে বলো তো? তাই বলে কোনো দ্বিধা থাকবে না, দ্বন্দ্ব থাকবে না, এ কি হতে পারে? না কাকিমা দেখুন, আমার অফিসে যেতে অলরেডি লেট হয়ে গেছে, তো আমরা ফিরে এসে এ ব্যাপারে কথা বলি না প্লিজ। ও, তার মানে তুমি ডিটারমেন্ট টু গো টু দ্য অফিস। আর কতক্ষণ অপেক্ষা করবো পরিমলদা? চেয়ারম্যান এখন এলেন না? কার্তিক একটু চুপ কর। এতক্ষণ যখন অপেক্ষা করলি আর কিছুক্ষণ অপেক্ষা কর। পরিমল, তোমাদের যতক্ষণ ইচ্ছে তোমরা অপেক্ষা করতে পারো, কিন্তু একটা কথা মাথায় রেখে তারপর অপেক্ষা করো যে তোমাদের ম্যাডাম তোমাদের সঙ্গে মিটিং করতে আসছেন না। আপনি কি বলছেন? আস্তে আস্তে। এটা আপনি কি বলছেন ম্যানেজার বাবু? শ্রেয়া ম্যাডাম আজ আসবেন না। উনি কি আমাদের মিথ্যে কথা বলেছেন? দেখো, উনি কি বলেছেন না বলেছেন সেই ব্যাপারে আমি কিচ্ছু বলতে পারবো না। তবে তোমরা নিজেদের এত বোকা প্রমাণ করার জন্য উঠে পড়ে কেন লেগেছো সেটা আমি কিছুতেই বুঝতে পারছি না। কি বলছেন আপনি? আমরা বোকা? না তো কি, তোমরা মালিকদের এখনো চিনতে পারোনি। শ্রেয়া ম্যাডাম তোমাদের নিয়ে ডাবল গেম খেলছে। ডাবল গেম? পরিমল, তুমি অন্তত তোমার শ্রমিক বন্ধুদের বোঝাও, ওরা তো কিছু বুঝতেই পারছে না। তোমার ওপর তো ওরা ভরসা করে নাকি? শ্রেয়া ম্যাডাম তোমাদের যেমন তেমন করে বুঝিয়ে কাজে যোগ দিতে বলেছে। এদিকে ম্যানেজমেন্ট আমার কাছে কয়েকজনের নামের লিস্ট চেয়ে পাঠিয়েছে। কিসের নামের লিস্ট? তোমরা কয়েকজন কোম্পানির বিষ নজরে চলে গেছো। ভেতরে ভেতরে তোমাদের ছাঁটাই করার পরিকল্পনা নেওয়া হচ্ছে, তোমরা কেউ জানতেও পারবে না।
দাঁড়াও শ্রেয়া। বাবা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলুন না। তুমি নিশ্চয়ই অফিসে যাচ্ছ? হ্যাঁ, আমি তো গতকাল আপনাকে বললাম যে লেবারদের সঙ্গে কথা বলে ওদেরকে বুঝিয়েছি যে কাজে যোগ দিতে। আসলে বাবা, ওদের সঙ্গে না একটু আলোচনায় বসতে হবে। ওদের কিছু সমস্যা আছে যে। দেখো শ্রেয়া, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে এই ব্যাপারটা তোমার না জানানোই ভালো। কি বলছেন বাবা? ঠিকই বলছি। তাছাড়া রূপমের সঙ্গে ওরা যে ব্যবহার কিন্তু করেছে। বাবা, তার জন্য তো ওরা অনুতপ্ত। মানে এই বিষয়ে ওদের সঙ্গে কথা হয়েছে আমার। হ্যাঁ, আমি জানি, কিন্তু বাবা, এই পরিবারের অনেকের মতন আপনারও কি এই ধারণা যে আমি যদি অফিসের ব্যাপারে জড়াই তাহলে এই পরিবারের সম্মানহানি হবে? দেখো শ্রেয়া, আমি তোমাকে যেটা বলতে চাইছি সেটা। আমি আপনাকে কথা দিচ্ছি বাবা, আমি এমন কোনো কাজ করব না যাতে আপনার এই পরিবারের, রূপমের সম্মান নষ্ট হয়। প্রবলেমটা সলভ করার জন্য যতটা প্রয়োজন আমি কিন্তু। কেন জেদ করছো? বললাম তো তোমাকে এসব ব্যাপারে মাথা গলাতে হবে না। যাও ভেতরে যাও, আমি নিজে গিয়ে ওদের সঙ্গে কথা বলবো। কি হলো, যাও ভেতরে যাও, যাও। কি হলো, দাঁড়িয়ে রইলে যে? ওকে ভেতরে যেতে বললাম না? কিন্তু বাবা, আমি যে ওদেরকে কথা দিয়ে এসেছি, মানে আমি আজকে যাবই ওদের সঙ্গে। সামান্য কয়েকটা লেবারের কাছে তোমার কথার খেলা বলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হবে না শ্রেয়া। বাবা, আমি তো বললাম যে ওদের আমি বুঝিয়ে বলবো কেন তুমি আসতে পারোনি। তাছাড়া আমি নিজে গিয়ে ওদের সঙ্গে কথা বলবো। ওরা আমার কাছে ঘেঁষার সাহস করে না। ওদের খুব সৌভাগ্য যে রুদ্রনাথ মিত্রের কাছে ওদের দাবি দেওয়ার কথা পেশ করতে পারবে। কিন্তু না, কোনো কিন্তু নয় শ্রেয়া, কোনো কিন্তু নয়। তাছাড়া আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, তুমি এই ব্যাপারটা এতখানি চিন্তিত কেন? এই হলো লাখ কথার এক কথা। ওই যে একটা প্রবাদ আছে না দাদা, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। পিসিমণি, শ্রেয়া, তুমি ভেবো না এই কথাগুলো আমি আড়ি পেতে শুনেছি। তবে তোমার আর দাদার মধ্যে যা কথা হয়েছে সেগুলো আমি খুব ভালো করে শুনেছি। ঠিকই তো বলেছে দাদা, একটা কথাও তো ভুল বলেনি। তখন থেকে দাদা তোমাকে অফিসে যেতে বারণ করেই যাচ্ছে, আর তুমি মুখে মুখে তর্ক করেই যাচ্ছ। কিছুতেই তার কথার পাত্তা দিচ্ছ না। কেন গো? গুরুজন মানুষ, তাকে শ্রদ্ধা ভক্তি করতে হয়, তার কথা মেনে চলতে হয়। বাপের বাড়িতে এই কথাগুলো শেখায়নি? কেমন বাড়ি মেয়ে তুমি? চুপ করো দাদা, তুমি আজকে চুপ করতে বললে আমি চুপ করবো না। আমি বলবোই, আজকে কিছুতেই আমাকে চুপ করে রাখতে পারবে না। সেই ছোটবেলা থেকে যখন বাবা মা মারা গেছিল, তখন তুমি আমাকে কোলে পিঠে করে এতটা বড় করেছো। তোমাকে কেউ কিছু বললে আমি একদম সহ্য করতে পারি না গো দাদা। হ্যাঁ গো শ্রেয়া, তুমি কেমন মেয়ে গো? হ্যাঁ, তখন থেকে তোমাকে দাদা বুঝিয়েই যাচ্ছে, আর তুমি সময় তার মুখে মুখে তর্ক করে যাচ্ছ। হ্যাঁ, অন্য কোনো শ্বশুর বাড়ি হলে না তোমাকে ঘর ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিত। যে লোকটা চোখের দিকে তাকিয়ে কোনো লোক একটা কথা পর্যন্ত বলতে পারে না, আর তুমি সেই লোকটার সামনে দাঁড়িয়ে সমানে তর্ক করে যাচ্ছ, তাকে ব্যবসার জ্ঞান দিচ্ছ। সে কিচ্ছু জানে না, আর তুমি সব জানো। সর্বঘটের কাঁঠালি কলা। কোনোদিন বাপের জন্য ভাবতে পেরেছো এরকম একটা বাড়ির বউ হবে? আপনি সত্যি বলেছেন পিসিমণি, আমি কিন্তু সত্যি কল্পনা করতে পারিনি। তবে মায়ের মুখে শুনেছি যে একই জীবনে মেয়েদের নাকি 3 বার জন্ম হয়। আমার গরিব বাবা নিজের সামর্থ্য মতো আমাকে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে। তাতে কিন্তু আমার কোনো অপরাধ বোধ হয়নি। আর মেয়েদের দ্বিতীয় জন্ম হয় তার স্বামীর কাছে। স্বামী হচ্ছে তার অলংকার। তার স্বামী তাকে কীরকমভাবে রাখবে, সে তার স্বামীর সাথে কীরকম অবস্থায় থাকবে, এটা কিন্তু আগে থেকেই ভগবান ঠিক করে রাখেন। আর তার তৃতীয় জন্ম হয় তার সন্তানের কাছে, মা হিসেবে। সন্তান হচ্ছে তার অহংকার। সন্তানের মধ্যেই মা তার পরিচয় খুঁজে পায়। আর এর বাইরে যারা জীবনযাপন করে তাদেরকে কি বলেন জানি পিসিমণি?
আশ্রিতা। সুইচ অফ? হঠাৎ সুইচ অফ কেন? রূপম না এত ভুলমনের হয়ে গেছে আজকাল। এবার কি হবে? ইস, কালকে বিভিন্ন রকম ঝামেলা আমিও ভুলে গেছি। কিন্তু রূপমকে তো ব্যাপারটা জানাতে হবে। কি করব কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, বাবার কথা শুনে যদি বাড়িতে বসে থাকে, ফ্যাক্টরির লোকরা তো আমাকে প্রতারক ভাববে, বিশ্বাসঘাতক ভাববে। ওরা আবার বেঁকে বসবে, কিছুতেই কাজে যোগ দেবে না। তাহলে কি বাবাকে কিছু না জানিয়ে চুপচাপ চলে যাব? বাবার কথা অমান্য করে কি এভাবে যাওয়াটা ঠিক হবে? বাবা বোধহয় কোনো কারণে চাইছেন না যে আমি অফিসে যাই, কিন্তু বাবা তো গতকাল রূপমের মুখে সব শুনলেন, তখন তো ভীষণ খুশি হলেন। হঠাৎ করে কি হলো বাবার? মনে হলো বাবা আমার কাছে খুব অসন্তুষ্ট। আমি তো কোনো অন্যায় করিনি, আমি যা করেছি কোম্পানির ভালোর জন্যই করেছি। এতগুলো লোক আমার উপর ভরসা করে থাকবে, আর আমি কি কিছুই করতে পারবো না? রূপম বারবার বলে গেছে যেতে, আমি না গেলে তো কালকের সব পরিশ্রম বৃথা যাবে। আমি জানি বাবা পিসিমণির কথায় ভয় পাচ্ছেন। আমি অফিসে গিয়েছি জানলে বাবা প্রথমে হয়তো রেগে যাবেন, কিন্তু যখন শুনবেন যে ফ্যাক্টরির সব ঝামেলা মিটে গেছে, তখন নিশ্চয়ই খুশি হবে। যেভাবেই হোক আমাকে অফিসে পৌঁছতেই হবে। কিন্তু কিন্তু আমি পৌঁছবো কি করে? কিভাবে যাবো অফিসে?